সুপ্রভাত দর্শক বন্ধুরা, আমি পারমিতা আপনাদের সঙ্গে রয়েছি। সিটিভিএন আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন এডুকেশন অনলাইন। আমরা ঠিক এই সময় প্রত্যেকদিন চলে আসি আপনাদের জন্য, যারা বাড়িতে বসে পড়াশোনা করছেন তাদের জন্য কিভাবে বিভিন্ন সাবজেক্টের ওপর ছোট ছোট সাজেশন নিয়ে তাদের বিভিন্ন ফর্মুলা, সমস্যার সমাধান সব কিছু নিয়ে আমরা এই আগামী একটা ঘন্টা আলোচনা করে থাকি। আজকেও ঠিক এরকমই একটা সাবজেক্টের ওপর আমরা আলোচনা করব। আর আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভূগোল, উচ্চ মাধ্যমিকের ভূগোল। এবং আজকে যিনি আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে, সরাসরি তার সঙ্গে পরিচয় করে নেব। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন স্টুডিওতে শ্রীদীপ দাস, আপনাকে স্বাগত। নমস্কার। আর আজকের ভূগোল নিয়ে আমরা অবশ্যই পড়াশোনা চালিয়ে যাব। যারা দর্শক বন্ধুরা রয়েছেন, যারা চাইছেন যে কোনো প্রশ্ন রয়েছে, ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে। তাই আর খুব বেশি দেরি না করে চলে যাব আজকে আমাদের ক্লাসরুমে। স্যার, উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব তাড়াতাড়ি আমাদের হতে চলেছে, 15ই জুন। কিন্তু এই পরিস্থিতিতে একটা প্যান্ডামিক সিচুয়েশান ক্রিয়েট হয়ে গেছে। তো তোমরা আশা করি যারা উচ্চ মাধ্যমিক এবছর দেবে খুব ভালো করে প্রিপারেশান নিচ্ছ, কারণ এই উচ্চ মাধ্যমিক স্তরটাই হচ্ছে জীবনের সবথেকে বড় স্তর। এরপর তোমরা ডিগ্রি কোর্সে যাবে। যাই হোক, তো 15ই জুন থেকে তোমাদের হোম ইনস্টিটিউশনগুলোতে পরীক্ষা শুরু হতে চলেছে। আজকে আমার বিষয় হচ্ছে ভূগোল। উচ্চ মাধ্যমিকের যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা ভূগোল নিয়ে পড়াশোনা করছো বা ভবিষ্যতে করবে বলে ঠিক করেছো, তাদের জন্য আজকে আমার এই ক্লাসটা নেওয়া। এই সিচুয়েশানে তোমরা জানো যে সিলেবাস অনেকটা রিডাকশান হয়েছে। তো তার মধ্যেও ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোলের যে মৃত্তিকা চ্যাপ্টারটা তোমাদের আছে, সেই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। কারণ ফার্স্ট চ্যাপ্টার তোমরা জানো জিওমরফিক প্রসেসের বেশ কিছুটা অংশ রিডাক্টেড হয়ে গেছে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের প্রাকৃতিক ভূগোলের মৃত্তিকা বা পেডোলজিক্যাল সায়েন্স বা মৃত্তিকা ভূগোল নিয়ে। তো সরাসরি আমি এবার চলে আসছি মূল প্রশ্নে বা মূল চ্যাপ্টারে। দেখো, আগে মৃত্তিকা বলতে কি বোঝায় সেটা বলবো। তার আগে বলা দরকার যে মৃত্তিকা বিজ্ঞানের জনক হচ্ছেন বা মৃত্তিকা ভূগোলের জনক হচ্ছে ডকুচেভ, ভি ডকুচেভ। এইগুলো কিন্তু শর্ট কোশ্চেনে তোমাদের আসে যে মৃত্তিকা ভূগোলের জনক কাকে বলা হয়, এটা ভি ডকুচেভ। এবার আমি সরাসরি চ্যাপ্টারের মধ্যে প্রবেশ করছি। দেখো, মৃত্তিকা কাকে বলে এটা আমাদের আগে জানতে হবে। তারপর মৃত্তিকা সৃষ্টির উৎপত্তি বা পর্যায় বা তার ক্লাসিফিকেশান, তার গুণাগুণ, অবক্ষয়, এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। মৃত্তিকা হচ্ছে জনকশিলা বা শিলার আকৃতি, ভূপ্রকৃতি, সময় ইত্যাদি উপাদানের পরিসরে বা ইত্যাদি উপাদানের সমন্বয়ে সৃষ্ট সুদীর্ঘকাল ধরে যখন কোনো একটা অঞ্চলের একটা ভূপৃষ্ঠের সমান্তরালে নির্দিষ্ট স্তর তৈরি করে, তখন তাকে আমরা মৃত্তিকা বলি। মৃত্তিকা আরেকটা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ। এই মৃত্তিকা হচ্ছে উদ্ভিদের আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হয়। তার মানে বুঝতে পারছো যে বাতাসে আমাদের উদ্ভিদই পরিবেশের সমস্ত ভারসাম্য রক্ষা করে। আর সেক্ষেত্রে কিন্তু মৃত্তিকা অবদান সবথেকে বেশি, কারণ মৃত্তিকাটা যদি পরিপুষ্টশীল না হয় তাহলে কিন্তু উদ্ভিদ বাঁচবে না। এইবার আমরা চলে যাব মৃত্তিকা সৃষ্টির পর্যায়ে। দেখো, মৃত্তিকা সৃষ্টির পর্যায়গুলো আলোচনা করতে গেলে আমরা 3টে প্রক্রিয়ার সাহায্য নেব। প্রথম হচ্ছে প্রধান প্রক্রিয়া বা মেজর প্রসেস, তারপর হচ্ছে ফান্ডামেন্টাল প্রসেস, তারপর হচ্ছে স্পেসিফিক প্রসেস। প্রধান যে প্রক্রিয়াগুলো আছে তার মধ্যে দুটো অংশ, একটা হচ্ছে পরিলেখ গঠন আর একটা হচ্ছে আবহবিকার। যে কোনো মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায় হচ্ছে আবহবিকার এবং পরিলেখ গঠন। তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো যে আবহবিকার বিষয়টা কি, যে কোনো একটা অঞ্চলে, নির্দিষ্ট অঞ্চলে ভূপ্রাকৃতিক যে এজেন্ট বা শক্তিগুলো রয়েছে তার সমন্বয় বা রাসায়নিক বিক্রিয়ার ফলে যখন মূল শিলা খণ্ড বিখণ্ড হয়ে যায় এবং সেই স্থানেই অবস্থান করছে, তখন সেই পদ্ধতিকে আমরা আবহবিকার বলি। স্যার, আমি আপনাকে একটু ডিস্টার্ব করছি, কারণ আমাদের ইতিমধ্যে একজন দর্শক বন্ধু এসে গিয়েছেন। কে বলছেন? হ্যালো। হ্যালো, আমি হ্যাঁ বলুন। আমি সত্যজিৎ বলছি, সত্যজিৎ মাইতি। হ্যাঁ, কি প্রশ্ন রয়েছে আপনার? আমার প্রশ্ন হচ্ছে, চুনা পাথরযুক্ত অঞ্চলে বৃষ্টির ক্ষয়কার্যের ফলে যে বিভিন্ন মৃত্তিকা উঠিত হয়, সেই মৃত্তিকার হচ্ছে মানে বিভিন্ন রকম যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া সম্পর্কে যদি একটু আলোচনা করেন, মানে সেই জায়গাটা আমার একটু বুঝতে সমস্যা আছে। কোন অঞ্চলে আরেকবার বলা যাবে? চুনা পাথরযুক্ত অঞ্চলে। আচ্ছা, আর তুমি আমাদের অনুষ্ঠান দেখতে থাকো, অবশ্যই স্যার এই বিষয় নিয়ে আলোচনা করবেন। ধন্যবাদ ফোন করার জন্য। স্যার,
আচ্ছা, আমরা প্রক্রিয়াগুলো একটু আলোচনা করিনি, ওর উত্তর পেয়ে যাবে। দেখো, প্রধান প্রক্রিয়া বা মেজর প্রসেসের মধ্যে আবহবিকার আর পরিলেখ গঠন, এই দুটো প্রসেস হচ্ছে মৃত্তিকার তৈরির একদম উৎস। অর্থাৎ যে কোনো মৃত্তিকারই এই রকম পরিলেখ বা একটা সয়েল প্রোফাইল এবং আবহবিকার বা ওয়েদারিং প্রসেসটা থাকে। তো ওয়েদারিংটা আমি বলছিলাম যে নির্দিষ্ট কোনো অঞ্চলে যখন মূল শিলা খণ্ড বিখণ্ড হয়ে এই ভূপ্রাকৃতিক শক্তি বা রাসায়নিক বিক্রিয়ার ফলে সেখানেই অবস্থান করছে, তখন আমরা তাকে আবহবিকার বলছি। আবহবিকার নিয়ে আমি আর বিশেষ আলোচনায় গেলাম না, এর প্রসেসগুলো তোমরা জানো। মেকানিক্যাল ওয়েদারিং থাকে এবং কেমিক্যাল কিছু ওয়েদারিং থাকে, যেমন ধরো স্বল্পমোচন, ক্ষুদ্র কণা বিসরণ, যান্ত্রিক কণা বিসরণ, এগুলো সব মেকানিক্যাল ওয়েদারিং। এবং অক্সিডেশন, কার্বনেশন, হাইড্রোলিসিস, এইগুলো হচ্ছে সব কেমিক্যাল ওয়েদারিং। পরিলেখ গঠনটা তোমরা জানো যে ক্লাস 12-এ আমাদের রয়েছে আলাদা করে সয়েল প্রোফাইল। আমি যাব যে প্রত্যেক কটা মাটির একটা নির্দিষ্ট স্তর থাকে, ঠিক আছে, এ বি সি করে। যে মাটিগুলো যত বেশি দ্রুত সময় ধরে উৎপত্তি লাভ করে বা তৈরি হওয়ার সুযোগ পায়, সেই মাটি তত বেশি উর্বর হয় এবং সেই মাটি তত বেশি পরিলেখযুক্ত বা স্তরযুক্ত হয়। আর যে মাটি খুব দ্রুত তৈরি হয়ে যায় সেই মাটিতে স্তর সংখ্যাও কমে এবং সেই মাটি অনেক অনুর্বর হয়। যেমন আমরা বলতে পারি পলি মাটি, ল্যাটেরাইট মাটি, এইগুলো কিন্তু বা পর্জল মাটি, এগুলো অতিরিক্ত উর্বর, কারণ এই প্রত্যেক কটা মাটিতে আমরা সুনির্দিষ্ট স্তর দেখতে পাই। স্তরগুলো নিয়ে আমি পরে আলোচনা করছি। এরপর আমি চলে গেলাম দ্য ফান্ডামেন্টাল প্রসেস বা মৌলিক প্রক্রিয়াসমূহ। মৌলিক প্রক্রিয়াগুলোকে মূলত আমরা চারটে ভাগে ভাগ করতে পারি: সংযোজন, অপসারণ, স্থানান্তর এবং রূপান্তর। এবার দেখো, সংযোজন মানে হচ্ছে যে ভূপৃষ্ঠে যে বিভিন্ন ধরনের এজেন্ট আছে তার মাধ্যমে যে আমাদের বিভিন্ন মৃত্তিকার যে জৈব পদার্থ, যেমন ধরো উদ্ভিদের পাতা, উদ্ভিদের ফল বা তার কিছু অংশ, বিভিন্ন প্রাণী জৈব দেহাবশেষ, এইগুলো হচ্ছে সমস্ত আস্তে আস্তে, এবং প্রাকৃতিক যে উপাদানগুলো আছে জল, বায়ু, মৃত্তিকার যে অপরিস্থিত অংশ, এইগুলোতে সব জমা হয়। অপসারণ হচ্ছে যখন যান্ত্রিক অববিকার ঘটছে বা রাসায়নিক অববিকার ঘটছে, তখন সেই স্তর থেকে আস্তে আস্তে সেই পদার্থগুলো বেরিয়ে যাচ্ছে। শুধু সেই পদার্থগুলোই বেরোয় না, তার সাথে মৃত্তিকার যে আদার্স যে আমরা জানি যে বিভিন্ন ধরনের উপাদান থাকে, যেমন ধরো কিছু মৃত্তিকায় ক্ষার উপাদান থাকে, কিছু মৃত্তিকায় আম্লিক উপাদান থাকে, সেগুলো কিন্তু আস্তে আস্তে অপসারিত হয়। এবং আমরা ফিরবো আলোচনায়। আরো একজন দর্শক বন্ধু এসে গেছেন আমাদের সঙ্গে। কে বলছেন, কোথা থেকে ফোন করেছেন? হ্যালো, আমার নাম রুদ্র ডেঙ্গে। কি প্রশ্ন রয়েছে আপনার? হ্যালো, হ্যাঁ বলুন, কি প্রশ্ন রয়েছে? আমার নাম রুদ্র ডেঙ্গে। হ্যাঁ, আমি প্রশ্ন বেগুনিয়া করুন। থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে হিউমিফিকেশন কি? হিউমিফিকেশন, আচ্ছা। তুমি আমাদের অনুষ্ঠানটা দেখতে থাকো। অবশ্যই স্যার এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন। ধন্যবাদ ফোন করার জন্য স্যার। খুব রিলেভেন্স কোশ্চেন। আমি এটা নিয়ে আলোচনা করতে গিয়েছিলাম। ফান্ডামেন্টাল প্রসেসের প্রথম প্রক্রিয়া হচ্ছে হিউমিফিকেশন। হিউমিফিকেশনটা হচ্ছে আমাদের মৃত্তিকা সৃষ্টির, আমি প্রথমেই বললাম যে প্রাথমিক উপাদান হচ্ছে হিউমাস। হিউমাসটা হচ্ছে এক ধরনের র অর্গানিক ম্যাটার বা কাঁচা জৈব পদার্থ। সেটা কি জিনিস? সেটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন দেহাবশেষ যখন মৃত্তিকার উপরের স্তরে এসে সঞ্চিত হয় এবং সেখানে এসে বিভিন্ন ধরনের জল বা জলীয় পদার্থ মেশে সেখানে এক ধরনের বিশেষ সংশ্লেষিত রস তৈরি হয় এবং ব্যাকটেরিয়া বা পরিবেশের এনজাইম নিঃসৃত যে অ্যাসিড, সেইগুলো ওই অংশের ওপর বিয়োজিত হয়। বিয়োজিত হওয়ার ফলে এক কালো ধরনের গাঢ় পদার্থের সৃষ্টি হয় যেটা জলীয় রস সম্পন্ন, সেইটাকে বলা হচ্ছে হিউমাস। আর এই যে পুরো হিউমাস, এটাই একটা মৃত্তিকাকে উর্বর করে তোলে। হিউমাস যে মৃত্তিকাতে যত বেশি থাকবে সেই মৃত্তিকা তত বেশি উর্বর হবে এবং এই হিউমাস সৃষ্টির প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে হিউমিফিকেশন। আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। এবং এই হিউমিফিকেশন প্রসেস যত বেশি ডেভেলপড হয়, মাটি তত বেশি ফার্টিলাইজড হয় এবং সেই মাটিতে তত বেশি প্রোডাক্টিভিটি বা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। এর পরের অংশে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, এই হিউমিফিকেশন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামের বেসিসে হয়। যেমন ধরো ক্রান্তীয় আর্দ্র অঞ্চলে এক ধরনের হিউমিফিকেশন দেখা যায়, কারণ সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। অম্ল বা মরু অঞ্চলে এক ধরনের হিউমিফিকেশন দেখা যায়, যেটাকে আমরা বলি ডেজার্ট হিউমিফিকেশন। সেখানে যেহেতু আমাদের ধৌত প্রক্রিয়া বেশি হয় এবং বৃষ্টিপাতের পরিমাণটা কম থাকে, তাই সেই অঞ্চলে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এই ধরনের যে লবণ থাকে সেগুলি কৈশিক প্রক্রিয়ায় মাটির উপরের স্তরে চলে আসে এবং সেখানে এক ধরনের বিশেষ মরু মৃত্তিকা বা ডেজার্ট সয়েল তৈরি করে।
এছাড়া ধরো অবায়ুজীবী যে বিভিন্ন ব্যাকটেরিয়া আছে যাদের দ্বারা মূলত বিয়োজিত হয় এবং বায়ুজীবী ব্যাকটেরিয়া দ্বারাও বিয়োজিত হয়, এইগুলো হয় জলাভূমি বা বগ আয়রন যে সৃষ্টি হয় বা বগ সয়েল যে সৃষ্টি হয় জলাভূমির মৃত্তিকা, সেখানে এই অবায়ুজীবী ব্যাকটেরিয়াগুলো দ্বারা বিভিন্ন ধরনের মৃত্তিকা সৃষ্টি হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে অবায়ুজীবী হিউমিফিকেশন। এর পরের যে প্রসেস সেটা হচ্ছে আমাদের রূপান্তরের ক্ষেত্রে খনিজীকরণ একটা বিশেষ পদ্ধতি। হিউমিফিকেশন যে প্রসেসে হলো তার ঠিক রিভার্স প্রসেস বা তার ঠিক বিপরীত প্রসেসটা হচ্ছে আমার খনিজীকরণ। অর্থাৎ হিউমিফিকেশনের ফলে সৃষ্টি যে পদার্থগুলো আমার ফিরে এসেছিল সেগুলো আবার পুনরায় যখন বায়ুতে ফিরে যাচ্ছে তখন সেই প্রসেসটাকে আমরা বলবো খনিজীকরণ। তারপরে যে প্রসেস আছে সেটা হচ্ছে স্থানান্তর মানে মৃত্তিকার এক স্তর থেকে অন্য স্তরে বিভিন্ন ধরনের খনিজ মৌল, পুষ্টি মৌল এগুলো স্থানান্তরিত হয়। এই প্রসেসটা আবার দুটো ভাগে বিভক্ত, এলুভিয়েশন এবং ইলুভিয়েশন। এলুভিয়েশন হচ্ছে যে স্তর থেকে মৃত্তিকার পুষ্টি মৌল বলো বা বিভিন্ন ধরনের ধাতু বলো, ক্ষারীয় লবণ বলো বা অম্ল বলো, যেমন ধরো সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এই যে বিভিন্ন ধরনের ক্ষারীয় লবণ আছে এইগুলোও কিন্তু আস্তে আস্তে অপসারিত হয়ে যাচ্ছে। অর্থাৎ যে স্তর থেকে অপসারিত হচ্ছে সেই স্তরটাকে আমরা এলুভিয়েটেড স্তর বা এলুভিয়েশন স্তর বলছি, যেটা আবার দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে যান্ত্রিক পদ্ধতিতে আর একটা হচ্ছে রাসায়নিক পদ্ধতিতে। আর যে স্তরে গিয়ে সঞ্চিত হচ্ছে সেই স্তরটা হচ্ছে ইলুভিয়েশন বা ইলুভিয়েটেড স্তর। আমি যদি একটু ছবিটা আঁকি একটা প্রোফাইলের, এই যদি একটা সয়েল প্রোফাইল আমি আঁকার চেষ্টা করি তাহলে ধরো এটা হচ্ছে এ স্তর, এটা হচ্ছে বি স্তর। যখন এ স্তর থেকে বিভিন্ন ধরনের পদার্থসমূহ আস্তে আস্তে বি স্তরের দিকে অপসারিত হচ্ছে, ধরে নাও এখানে সিএ আছে, এনএ আছে, পটাশিয়াম আছে, তখন এ স্তরটাকে আমরা বলবো এলুভিয়েটেড লেয়ার আর বি স্তরটাকে বলবো ইলুভিয়েটেড লেয়ার। অবশ্যই বুঝতে পারছো যখন এ স্তর থেকে বি স্তরে পদার্থগুলো স্থানান্তরিত হচ্ছে তখন বি স্তর অপেক্ষাকৃত জৈব পদার্থ সমৃদ্ধ হয়ে যাচ্ছে অনেক বেশি এবং এই স্তরের বর্ণ অনেক বেশি গাঢ় হয়ে যাচ্ছে এই স্তরের তুলনায়, কারণ এই স্তরে তেমন কোনো মেটেরিয়ালস আর থাকছে না। এরপরের যে অংশ নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে একদম স্পেসিফিক যে প্রসেসগুলো আছে যেটার বেসিসে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের মাটি সৃষ্টি হয়। যেমন ধরো স্যার আমরা আলোচনায় ফিরবো, আর একজন রয়েছেন দর্শক বন্ধু, কে রয়েছেন? আমি ঈশিতা চৌধুরী বলছি। হ্যাঁ, কি প্রশ্ন রয়েছে? আমার কোশ্চেন হলো মৃত্তিকা সৃষ্টিতে বৃষ্টিপাতের ভূমিকা কি? মৃত্তিকা সৃষ্টিতে বৃষ্টিপাতের ভূমিকা কি? বৃষ্টিপাতের ভূমিকা আমি আসবো। একদমই, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, অবশ্যই স্যার এই বিষয় নিয়ে আলোচনা করবেন। ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে স্পেসিফিক প্রসেসেস অফ সয়েল মেকানিজমে। সেখানে ফার্স্টে হচ্ছে ল্যাটারাইজেশন, পরজোলাইজেশন, অ্যালকানাইজেশন, গ্লেইজেশন, এইগুলো হচ্ছে ডিফারেন্ট প্রসেসেস অফ সয়েল মেকানিজম, যেগুলো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জলবায়ুর বা তীব্রতার উপর ভিত্তি করে এগুলো তৈরি হয়। যেমন ধরো ল্যাটারাইজেশন যে প্রক্রিয়াটা আমরা দেখতে পাই মূলত আর্দ্রক্রান্তীয় অঞ্চলে, যেখানে উষ্ণতা এবং বৃষ্টিপাতের তীব্রতা দুটোই বেশি, এবং সেখানে আমরা মোটামুটি দেখতে পাই R2O3 বলে এক ধরনের অক্সাইড আছে যেটাকে আমরা সেস্কুই অক্সাইড বলি, যেটা মূলত এ স্তর থেকে বি স্তরে সঞ্চারিত হয়ে বা স্থানান্তরিত হয়ে জমাট বেঁধে গাঢ় লাল বর্ণের একটা কঠিন মৃত্তিকা সৃষ্টি করে, যেটাকে আমরা ল্যাটেরাইট মৃত্তিকা বলি। তাহলে ল্যাটেরাইট মৃত্তিকার সৃষ্টির পর্যায়ে তো আমরা বুঝতে পারলে এ স্তর থেকে বি স্তরে R2O3 বা সেস্কুই অক্সাইড সহ অন্যান্য ক্ষারীয় পদার্থ এবং অবশ্যই লৌহ খনিজ এই মৃত্তিকা অনেক বেশি থাকে, যার জন্য এই মৃত্তিকার রংটা হয় লাল বর্ণের। এই প্রসেসটাকে আমরা বলবো ল্যাটারাইজেশন প্রসেস। এরপর যেটা আলোচনা করার বিষয় সেটা হচ্ছে পরজোলাইজেশন প্রসেস। সেইটা হচ্ছে অপেক্ষাকৃত সরলবর্গীয় অরণ্য যেই জায়গাগুলোতে দেখা যায় সেই জায়গাতে আমরা জানি হিউমিফিকেশন প্রসেসটা অনেক বেশি হয়, কারণ সে সরলবর্গীয় অরণ্যে আমার বিভিন্ন ধরনের উদ্ভিদের সমাবেশ বেশি হয়, সেখানে পাতা, ফল বা ফুল এইগুলো বেশি ভূমি আচ্ছাদিত করে থাকে এবং সেখানে হিউমিফিকেশন প্রসেসটা বেশি হওয়ার ফলে সেখানে আমার ওই হিউমাস আস্তে আস্তে এই স্তর থেকে বি স্তরের দিকে স্থানান্তরিত হয় এবং অপেক্ষাকৃত জৈব পদার্থ সমৃদ্ধ এক ধরনের বিশেষ মাটি তৈরি করে, যে মাটিটা আমরা পর্জল মাটি হিসেবে পরিচিত। এবং এই মাটির সৃষ্টির প্রক্রিয়াটা হচ্ছে পর্জোলাইজেশন নামে পরিচিত। এরপর আমরা যেটা
যাবো সেটা হচ্ছে ক্যালসিফিকেশান। ক্যালসিফিকেশান কথাটার মধ্যেই রয়েছে দেখো ক্যালসিয়াম। এবার ক্যালসিয়াম হচ্ছে এক ধরনের বিশেষ লবণ যেটা আমরা মরুপ্রায় অঞ্চলে বেশি দেখতে পাই। সেখানে কৈশিক প্রক্রিয়ায় যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ কম, তাই কৈশিক প্রক্রিয়ায় সেখানে এই ধরনের আয়নগুলো আস্তে আস্তে বা লবণগুলো মাটির উপরে উঠে আসে এবং এই ধরনের মাটি সৃষ্টি করে। এরপর হচ্ছে অ্যালকানিফিকেশান। অ্যালকানিফিকেশানের মধ্যে অ্যালকাইন কথাটা আসছে, অর্থাৎ লবণ বা আম্লিক প্রক্রিয়াটা এখানে বিশেষ কাজ করে। এবং যখন পিএইচের মাত্রা আমরা জানি যে 7 ক্রস করে যায়, তখন সেটা অপেক্ষাকৃত আম্লিক মাটিতে পরিণত হয়। 7 হচ্ছে দ্য নিউট্রাল ভ্যালু অফ পিএইচ, যেখানে নিরপেক্ষতার মানটাকে বোঝানো হয়। এবং 7-এর নিচে যখন থাকে সেটা এক ধরনের মাটি, এবং 7-এ মানে ক্ষারীয় মাটি, আম্লিক মাটি, এবং 7-এর উপর যখন হয়ে যায় সেটা ক্ষারের মাত্রাটা বেড়ে যায়। এছাড়াও ধরো জলভূমিতে বিশেষ ধরনের মাটি সৃষ্টি হয়, যেটাকে আমরা গ্লেইজেশন মাটি বলি, যে ওই মাটিটাতে হাইড্রোমরফিক সয়েল ক্রিয়েট হয়, একটা আবদ্ধ এরিয়ায় হাইড্রোমরফিক সয়েল তৈরি হয়। আর এই ধরনের বিশেষ মাটিগুলো হচ্ছে তোমার এই প্রসেসগুলোর উপর বেসিস করে তৈরি। তোমাদের শর্ট কোশ্চেনে আসতে পারে ল্যাটারাইজেশন, পজলাইজেশন, এই জিনিসগুলো কি। আর এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মৃত্তিকা সৃষ্টিতে বিভিন্ন এজেন্টের যে ভূমিকা বা বিভিন্ন উপাদানের যে ভূমিকা বা নিয়ন্ত্রক সমূহ। যেমন একটু আগে ফোন এসেছিল যে বৃষ্টিপাতের ভূমিকা কি। দেখো, বৃষ্টিপাতটা হচ্ছে এক ধরনের বায়ুর এজেন্ট, যে বা আমি প্রাকৃতিক শক্তিও বলতে পারি, যেটা মৃত্তিকা সৃষ্টিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ যখন বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে, তখন আমার ভূমির ঢাল অনুযায়ী মৃত্তিকাতে অনুস্রাবণের পরিমাণ বা তার ইনফিল্ট্রেশন রেশিওটাও কিন্তু বাড়বে বা কমবে। যদি দেখা যায় ভূমির ঢাল এরকম আছে, স্টিপ আছে, তখন যে পরিমাণ বৃষ্টি হলে ইনফিল্ট্রেশন রেট বা অনুস্রবণের পরিমাণ থাকবে, তার থেকে অনেক বেশি কিন্তু জলটা গড়িয়ে চলে যাবে। কেন? কারণ এখানে ভূমির ঢাল অনেক বেশি। আর যদি ভূমির ঢালটা মডারেট বা এরকমভাবে সমান্তরাল হয়, তখন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণে ইনফিল্ট্রেশন রেশিওটা স্টাইলাসের একটু প্রবলেম হচ্ছে। মাঝখানে যে ক্রস সাইনটা রয়েছে ওখানে দেখুন, দেখুন আপনার স্ক্রিনে একটা মাঝখানে ক্রস সাইন রয়েছে। হ্যাঁ, ইনফিল্ট্রেশন রেশিওটা কিন্তু এখানে অনেক বাড়বে। তাহলে বৃষ্টিপাত কিভাবে প্রভাবিত করছে? বৃষ্টিপাতের পরিমাণ যত বাড়বে, তত কিন্তু আমার মাটি অনেক বেশি সম্পৃক্ত বা আর্দ্রপূর্ণ হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে জলবায়ুর তাপমাত্রা যত বেশি বাড়বে, ওখানে রাসায়নিক আবহবিকা তত বাড়বে, মৃত্তিকাতে বিয়োজনের পরিমাণ তত, মানে ব্যাকটেরিয়া বা আমাদের যে ভাইরাস আছে বা লাইকেন, মস জাতীয় সরলবর্গীয় অরণ্যে যে শৈবালগুলো দেখা যায়, সেইগুলোরও মানে রাসায়নিক বিয়োজন ক্ষমতা অনেক বেশি বাড়বে। আর একজন দর্শক বন্ধু রয়েছেন, আমরা ফিরবো আলোচনায়। কে বলছেন, কোথা থেকে ফোন করেছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি প্রেরণা চৌধুরী বলছি। হ্যাঁ, কি প্রশ্ন রয়েছে বলুন, আপনার প্রশ্নটা বলুন। হচ্ছে হাইড্রোমরফিক মাটি কোন প্রক্রিয়ার সৃষ্টি হয়? হাইড্রোমরফিক মাটি গ্লেজিয়েশন প্রক্রিয়ার সৃষ্টি হয়। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, আর আমাদের অনুষ্ঠানটা দেখতে থাকো। গ্লেজিয়েশন প্রক্রিয়ায় হাইড্রোমরফিক মাটি সৃষ্টি হয়। এরপর তাপমাত্রা নিয়ে যেটা আমি বলছিলাম, ভন হ্যাফেকের একটা সূত্র আছে যে মাটির তাপমাত্রা যেখানে প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে, বা কোনো একটা পার্টিকুলার অঞ্চলের তুলনায় অন্য একটা অঞ্চলে যদি 10 ডিগ্রি টেম্পারেচার উষ্ণতা বৃদ্ধি পায়, তখন মাটির রাসায়নিক বিয়োজনের ক্ষমতা বা রাসায়নিক আবহবিকারের ক্ষমতা প্রায় 2 গুণ বেড়ে যায়। তার মানে আমি এটা বুঝতে পারছি তাপমাত্রার উপর ভিত্তি করে বা বৃষ্টিপাত বা জলবায়ুর উপর ভিত্তি করেও কিন্তু মাটি বিভিন্ন প্রকার সৃষ্টি হয় বিভিন্ন অঞ্চলে। তার মানে এইটা হচ্ছে প্রধান মাটির নিয়ন্ত্রক বলা যেতে পারে। এছাড়াও ক্লাইমেট ছাড়াও সয়েলের অন্যান্য নিয়ন্ত্রকগুলোর মধ্যে আছে ও ফর হচ্ছে অর্গানাইজেশনস বা জীবজগৎ। এছাড়া হচ্ছে আর ফর হচ্ছে রিলিফ বা ভূপ্রকৃতি। আর একটা হচ্ছে পি ফর এখানে হচ্ছে প্যারেন্ট রক্স বা ভিত্তিশিলা। এবার দেখো আরটা কিভাবে কাজ করে। আর ভূপ্রকৃতিটা হচ্ছে যদি কোনো মাটির ঢাল মানে বা ভূমির ঢাল, যেরকম আমি এখানে 3 প্রকার ভূমির ঢাল আঁকলাম, একটা হচ্ছে স্টিপ বা খাড়া, একটা হচ্ছে তোমাদের মডারেট বা মৃদু, আর একটা হচ্ছে জেন্টেল।
এই 3 প্রকার মাটির বা ভূমিতে যে পরিমাণ ঢাল আছে সেই পরিমাণ কিন্তু মৃত্তিকা সৃষ্টি হবে তোমার ভূপ্রকৃতির শিলার উপর ডিপেন্ড করে। এবার দেখো শিলা আবার দু ধরনের হয়, প্রবেশ্য শিলা অপ্রবেশ্য শিলা। এবার ভৌম জলস্তর যে অঞ্চলে যেরকমভাবে থাকবে গ্রাউন্ড ওয়াটার লেভেলটা, সেই অঞ্চলে ভৌম জলস্তরের উপর ভিত্তি করে এই বৃষ্টিপাতের পরিমাণ, অনুস্রাবণের পরিমাণ বা পার্কোলেশন রেট সেই মতো করে যাবে। এটা গেল ভূপ্রকৃতি। অর্গানাইজেশনটা কিভাবে ডিপেন্ড করে সেটা দেখো, জীবজগতের মধ্যে আমরা দুটো প্রধান ভাগ দেখি, একটা হচ্ছে উদ্ভিদ শ্রেণী আর একটা হচ্ছে প্রাণী শ্রেণী। এবার দেখো উদ্ভিদ শ্রেণীর মধ্যে যে উদ্ভিদের যে পরিমাণ যে এই যে শিকড়গুলো আছে সেগুলো আস্তে 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 মাটির নিচে বিভিন্ন স্তরে ভেদ করে ঢুকে যায়, প্রবেশ করে, এবং সেখানে মাটির মধ্যে মাটির সাথে বায়োডাটা ইন্টারাকশান লেভেল বা ইন্টারাকশান সেগমেন্ট তৈরি করে বা আন্তঃক্রিয়া সৃষ্টি করে, যার ফলে মাটি উপরের বায়ুর সাথে সরাসরিভাবে মিশ্রিত হতে সুবিধা পায় বা সুযোগ পায়। সেক্ষেত্রে কিন্তু মাটির উর্বরতা শক্তি বা ফার্টিলিটি রেশিও অনেক বেশি বৃদ্ধি পায়। এছাড়া প্যারেন্ট রক্স ও আরেকটা উপাদান আছে টি হচ্ছে টাইম। আমি আগেই বলেছি যে মাটি যত বেশি সময় ধরে সৃষ্টি হবে সেই মাটি তত বেশি উর্বর হবে, সেই মাটির প্রোডাক্টিভিটির লেভেল তত বেশি বাড়বে। যে মাটিগুলোকে আমরা আবার অধ্যাপক মারবাটের বা বালদুইনের নাম অনুসারে আঞ্চলিক বা জোনাল মাটি হিসেবেও অভিহিত করতে পারি। যেমন ধরো ল্যাটেরাইট একটা জোনাল মাটি, পর্জলা একটা জোনাল মাটি, চার্নোজেম তোমরা জানো সেটাও একটা জোনাল মাটি। এই মাটিগুলো দীর্ঘদিন ধরে সময় পেয়েছে তৈরি হওয়া, তাই এই মাটিগুলোতে প্রত্যেক কটা স্তর অর্থাৎ হচ্ছে এ বি সি আর এই প্রত্যেক কটা স্তর কিন্তু সুনির্দিষ্টভাবে তৈরি হয়েছে এবং মাটির প্রোডাক্টিভিটির লেভেলও খুব বেশি। আর যে মাটি যত কম সময় এবং দ্রুত তৈরি হবে, যেমন ধরো পার্বত্য অঞ্চলের মাটি খুব দ্রুত তৈরি হয়, তাহলে সেখানে কিন্তু সবকটা স্তর সমানভাবে লক্ষ্য করা যায় না। তাই কখনো ধরো ওটা এর পর সরাসরি ওটা সিতে চলে গেল স্তরটা, তার মানে বি স্তরটা সেখানে অনুপস্থিত, কারণ সময়ের অভাবে বি স্তরটা তৈরি হতে পারেনি, তাই সেখানকার প্রোডাক্টিভিটি লেভেলও কিন্তু খুব কম। আচ্ছা, এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনায় আসবো সেটা হচ্ছে পেডোক্যাল এবং পেডালফার মাটি। এই দুটো মাটির পার্থক্য পরীক্ষায় দেয়। পেডোক্যাল আর পেডালফার এই দুটো মাটি অনেকটা গুলিয়ে যায়। তোমরা মনে রেখো, পেডোক্যাল হচ্ছে ক্যালসিফিকেশান বা ক্ষারীয় পদার্থের যে মাটিগুলো সেগুলো হচ্ছে পেডোক্যাল মাটি, যেখানে অপেক্ষাকৃত ক্ষার ধাতু বা ক্ষারীয় লবণগুলোর সমন্বয় লক্ষ্য করা যায়। আর পেডালফারটা হচ্ছে অপেক্ষাকৃত আর্দ্র অঞ্চলের মাটি, যেখানে মূলত ধরো অনুস্রাবণের ওপর বা ইনফিল্ট্রেশনের রেশিওর ওপর ভিত্তি করে মাটিটা তৈরি হয়, আর ওখানে তৈরি হয় ক্যাপিলারি অ্যাকশন বা কৈশিক প্রক্রিয়ায়। এবং পেডোক্যাল মাটিটা মূলত তোমার একটা দেখা যায় শুষ্ক অঞ্চলে, অর্থাৎ পেডোক্যাল মাটিটা দেখা যায় শুষ্ক অঞ্চলে, পেডালফার মাটিটা দেখা যায় আর্দ্র অঞ্চলে। পেডোক্যাল মাটির সৃষ্টি হয় কৈশিক প্রক্রিয়ায়, পেডালফার মাটির সৃষ্টি হয় অনুস্রাবণ প্রক্রিয়ায়। আর এই মাটিগুলোতে মানে বিশেষ করে পেডোক্যাল মাটিতে চুন জাতীয় পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে, যেখানে পেডালফার মাটিতে অক্সাইডের পরিমাণ অনেক বেশি থাকে। এই কটা ডিফারেন্সেস কিন্তু লিখতে হবে। এরপর আমরা যেটা বিষয় নিয়ে আলোচনায় আসবো সেটা হচ্ছে সয়েল প্রোফাইল। আমি আগেই বলেছি যে সয়েল প্রোফাইলটা তোমাদের এইবারের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একটা পরিপূর্ণ মাটির সয়েল প্রোফাইল আমি আঁকছি, একটু দেখো। 4টে স্তর থাকে, এ বি সি আর। অনেকে সি আরটাকে একই স্তর হিসাবে কনসিডার করে, যেটাকে আমরা বলবো বেস রক বা অনেকে বলে প্যারেন্ট রক। এ বি এই দুটো স্তরকে একসাথে বলা হয় সোলাম। এগুলো সব শর্ট কোশ্চেনে আসে। এবার এই এ স্তরের মধ্যে তার আগে একটা উপরে উপপৃষ্ঠীয় বা সাবসারফেস স্তর থাকে, যেটাকে ও লেয়ার বলা হয়। এই লেয়ারে মূলত উদ্ভিদ এবং তার যে মানে পাতা ফল এগুলো আস্তে আস্তে দ্বারা ভূমি আচ্ছাদিত থাকে। এই স্তরটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে A1, একটা হচ্ছে A2। বি স্তরটাকেও দুটো ভাগে ভাগ করা যায়, B1, B2। এই স্তরগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরির সাব লেয়ার বা উপস্তর। এবার এই স্তরের বৈশিষ্ট্যগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে। যেমন ধরো ও লেয়ারটা আমি বললাম একদম সাবসারফেস লেয়ার বা উপরিস্তর, যেখানে পাতা বা উদ্ভিদের বিভিন্ন ধরনের পদার্থসমূহ এসে আস্তে আস্তে ওখানে সঞ্চিত হয় এবং হিউমিফিকেশন প্রসেসটা খুব ভালো তৈরি করে।
এ স্তরটা কি? এ স্তর হচ্ছে উদ্ভিদের শিকড়গুলো আস্তে আস্তে এ স্তরের মধ্যে দিয়ে প্রবেশ করে এবং বায়ুর ইন্টারাকশন, যে এয়ারস ইন্টারাকশন, সেই পাওয়ারটাকে বাড়িয়ে দেয়। এবং 2 নম্বর হচ্ছে এ স্তরে যে প্রধান প্রসেস যেটা হয় সেটা হচ্ছে আমার এলুভিয়েশন, অর্থাৎ এ স্তর থেকে যাবতীয় খনিজ পদার্থ বা পুষ্টিমৌল যেগুলো আস্তে আস্তে বি স্তরের দিকে নেমে আসে। এবং এ স্তর যখন আস্তে আস্তে এলিভিয়েশন প্রসেসটা শেষ হয়ে যায়, এ স্তরের কালারটা হয়ে যায় গ্রেইশ বা ধূসর বর্ণের। বি স্তরে গিয়ে সমস্ত পদার্থগুলো আস্তে আস্তে সঞ্চিত হয় এবং বি স্তরে সঞ্চিত হওয়ার ফলে এই স্তরের কালারটা হয়ে যায় ব্ল্যাকিশ বা ব্রাউন, অর্থাৎ একটু গাঢ় বর্ণের। এই স্তরে যেটা হয় সেটা হচ্ছে এলুভিয়েশন। লাস্ট স্তর হচ্ছে সি বা আর। অনেকে সি বা আরটাকে একটাই স্তর হিসেবে কনসিডার করে। মূলত এখানে ভিত্তি স্তর বা প্যারেন্ট রক্সটা এখানে কাজ করে। এখানে প্যারেন্ট রক্স বলতে একদম ভূমিশিলা, যেটা থেকে আমার মৃত্তিকা সৃষ্টির পদ্ধতিটা শুরু হয়েছিল, সেই স্তরটা হচ্ছে আমার প্যারেন্ট রক বা বেস রক। এর ওপর ভিত্তি করে একটা মৃত্তিকার সয়েল প্রোফাইল তৈরি হয়। তো আমাদের এইগুলো একটু জানতে হবে। আর আরেকটা শর্ট কোশ্চেন আসে ডাফ, DUFF, ডাফ বা মাল, MULL, মাল। এই টার্মগুলো একটু আমাদের জানতে হবে। এই টার্মগুলো হচ্ছে, দেখো, পর্ণমোচী অরণ্যে এই ধরনের যে পদার্থগুলো রয়েছে সেই পদার্থগুলোকে একত্রে মাল বলা হয়। আর ডাফ হচ্ছে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী, মৃতজীবী প্রাণী, তাদের দেহাবশেষে যে সংশ্লেষিত রস বা সংশ্লেষিত পদার্থসমূহ, সেগুলোকে একত্রিতভাবে ডাফ বলা হয়। আমাদের সঙ্গে আরো একজন দর্শক বন্ধু এসে গিয়েছেন। কে বলছেন? অলোক মন্ডল বলছি। হ্যাঁ, কি প্রশ্ন রয়েছে আপনার? শালিপুর হাই স্কুল থেকে। আপনি টিভি সাউন্ডটা বন্ধ করে প্রশ্নটা করুন। আমি বলতে চাই যে 2021 মাধ্যমিক পরীক্ষা কি হবে? আমাদের আজকের এই সাবজেক্ট হচ্ছে ভূগোল, এবং অবশ্যই আমরা এই বিষয় নিয়ে যখন কোনো একটা সময় আলোচনা করব তখন নিশ্চয়ই আপনি জানতে পারবেন। আপাতত আপনি আমাদের এই অনুষ্ঠান দেখতে থাকুন। আর যদি ভূগোল সংক্রান্ত কোনো উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট ভূগোল, যদি সেই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ফোন করবেন। ধন্যবাদ ফোন করার জন্য স্যার। এরপর আমরা সরাসরি চলে আসবো মাটির শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশানে। মাটির ক্লাসিফিকেশানে আমি আগেই বললাম মারবার্ট দুটো ভাগে ভাগ করেছেন, পেডোকাল মাটি, পেডালফার মাটি। সেটা অবশ্যই তার অবস্থানের উপর ভিত্তি করে, যেমন আর্দ্র অঞ্চল এবং ক্ষারীয় অঞ্চল বা শুষ্ক অঞ্চল। এরপর হচ্ছে বালদুইন বলে একজন মৃত্তিকা বিজ্ঞানী আছেন, তিনি এই ধরনের মাটিকে 3টে ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে জোনাল সয়েল বা আঞ্চলিক মাটি, ইন্ট্রাজোনাল সয়েল বা অন্ত আঞ্চলিক মাটি, আর একটা হচ্ছে অ-আঞ্চলিক মাটি বা এক্সট্রাজোনাল সয়েল বা অ্যাজোনাল। এবার জোনাল সয়েলটা হচ্ছে যখন কোনো মাটির গঠনে জলবায়ুর ভূমিকাটা প্রধান থাকে তখন তাকে জোনাল সয়েল বলা হয়। অর্থাৎ জলবায়ু বলতে আমরা বুঝতে পারি বৃষ্টিপাত, জলবায়ু বলতে বুঝতে পারি আমরা তাপমাত্রা। এই ধরনের রেশিও বা এই ধরনের যে উপাদানগুলো আছে এইগুলোর উপর বেস করে যখন কোনো একটা পার্টিকুলার মাটি তৈরি হয় তখন সেটাকে আমরা বলবো জোনাল সয়েল বা আঞ্চলিক মাটি। যেমন ধরো ল্যাটেরাইট মাটি, আর্দ্রক্রান্তীয় অঞ্চলে যেখানে বৃষ্টিপাত এবং আর্দ্রতার পরিমাণ অনেক বেশি এবং সেখানে R2O3 বা সেসকুইক অক্সাইডের পরিমাণটাও বেশি, এবং ওই অঞ্চলের মাটিতে ডিউরি ক্রাস্ট তৈরি হয়। শর্ট কোশ্চেন আসে ডিউরি ক্রাস্ট কি তোমাদের ল্যাটেরাইট, তাহলে বলবে ল্যাটেরাইট মাটি সৃষ্টির পর্যায়ে বা ল্যাটেরাইজেশন প্রসেসে যখন কোনো R2 অক্সাইড বা সেসকুইক অক্সাইড জমাট বেঁধে শক্ত লাল বর্ণের এক ধরনের মাটি বা কঠিন স্তর তৈরি করে তখন তাকে ডিউরি ক্রাস্ট বলা হয়। তাহলে এই ধরনের মাটিতে বা আঞ্চলিক মাটিতে আমাদের জলবায়ুর ভূমিকাটা অনেক বেশি। এবার জলবায়ু ছাড়াও মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলো আমরা পড়েছিলাম, বা আমি একটু আগেই বললাম যে অর্গানাইজার আছে বা জীবজগৎ আছে, সময় আছে, ভিত্তিশিলা আছে। তখন জলবায়ুটাকে গৌণ করে এই 3টে উপাদান বা 4টে উপাদানের মধ্যে যখন পার্টিকুলার একটা উপাদান মুখ্য হয়ে ওঠে বা প্রাইম ফ্যাক্টর হয়ে ওঠে তখন সেটা আমার সৃষ্টি করে হচ্ছে আন্তঃআঞ্চলিক মাটি। এই মাটিগুলোর মধ্যে ধরো হাইড্রোমরফিক সয়েল আছে, ক্যালসিওমরফিক সয়েল আছে, অ্যালিওমরফিক সয়েল আছে। মানে এইগুলো হচ্ছে এই মূল জলবায়ুটুকুনিকে বাদ দিয়ে বাদবাকি যে উপাদানগুলো আছে সেইগুলোর উপর প্রাধান্য পেয়ে তৈরি হয়। যেমন ধরো আমি হাইড্রোমরফিক সয়েল হচ্ছে জলাভূমির মাটি, যেখানে অবায়ুজীবী ব্যাকটেরিয়াগুলোর বেশি কাজ দেখা যায়। এছাড়াও হচ্ছে
তোমার মাটি গঠনে যখন জলবায়ু বা এই ধরনের উপাদান বা নিয়ন্ত্রকগুলোর কোনো ভূমিকাই থাকে না, তখন সেটা বা অন্য কোনো এজেন্ট কাজ করে, তখন সেটাকে আমরা বলবো আঞ্চলিক মাটি বা অআঞ্চলিক মাটি বা অবলয়িত মাটি। এই মাটিগুলো অত্যন্ত অনুর্বর হয়, প্রোডাক্টিভিটি লেভেলও খুব কম থাকে, জলবায়ুরও ভূমিকা তেমন থাকে না। ঠিক আছে, তো এই মাটি মোটামুটি শ্রেণীবিভাগ। এছাড়া তোমাদের দেখবে এক ধরনের ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন আছে, যেখানে মাটির উপাদান এবং তার গঠন চারিত্রিক বিশেষ ওপর ভিত্তি করে ক্লাসিফাই করা হয়েছে, যেমন স্পোডোসল, অ্যালসিসল, ভার্টিসল, ওইগুলোর একটু দুটো করে বৈশিষ্ট্য তোমরা দেখে নেবে। এর পরের যে অংশ নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে সয়েল ইরোশন বা মাটির অবক্ষয়। আচ্ছা, মাটির ক্ষয় আর মাটির অবক্ষয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, ধরো পার্টিকুলার এরকম একটা মাটি ছিল, মাটির লেয়ারগুলো কোনো কারণে ক্ষয়প্রাপ্ত হয়ে এর উচ্চতাটা আস্তে আস্তে হ্রাস পেয়ে গেছে, তাহলে এটা যখন কোয়ান্টিটি ডিক্রিয়েশন হচ্ছে বা ডিক্রিয়েসড হচ্ছে, তখন সেটাকে আমি সয়েল ইরোশন বলতে পারি। আর সয়েল ডিগ্রেডেশন হচ্ছে শুধুমাত্র সয়েল ইরোশন না, সয়েল ইরোশন প্লাস তার গুণাগুণ ক্ষমতা বা তার সুপিরিয়রিটি যখন লেস হচ্ছে, তখন সেটা হচ্ছে আমার সয়েল ডিগ্রেডেশন, বা বাংলায় বললে হয় মৃত্তিকা অবনমন। অর্থাৎ মাটির গুণাগুণ ক্ষমতাও যখন হ্রাস পাচ্ছে মাটির ক্ষয়প্রাপ্ততার সাথে সাথে, তখন সেটা মাটির অবনমন বা মৃত্তিকা অবনমন হিসেবে পরিচিত। এবার এই মৃত্তিকা অবনমনের ফল বা কারণগুলো আমাদের পরীক্ষায় আসে অনেক সময় সয়েল ইরোশনে, ওগুলো নিয়ে আস্তে আস্তে আমি আলোচনা করব। দেখো, প্রথম প্রাকৃতিক কিছু কারণ আছে, যেমন প্রথম কারণ হচ্ছে বৃষ্টিপাত। এবার এই বৃষ্টিপাতের ওপর ভিত্তি করেও মৃত্তিকা ক্ষয় বিভিন্ন রকম হয়। যেমন ধরো আমি বলছি চাদর ক্ষয় বা শিট ইরোশন। যখন ধরো একটা অঞ্চল জুড়ে, যখন বিস্তীর্ণ একটা অঞ্চল জুড়ে যখন তীব্রতাযুক্ত বৃষ্টিপাত হচ্ছে, তখন কি হয়, মাটির উপরের যে লেয়ারটা আমি যেটা ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি, সেটা প্রায় অলমোস্ট আউটপাস বা ধুয়ে বেরিয়ে যায়। তাহলে একটা বিস্তীর্ণ অঞ্চলে যখন এই চাদরের মতো ইরোশনটা ঘটছে, তখন তাকে আমরা বলবো শিট ইরোশন। শিট ইরোশনগুলো যখন আস্তে আস্তে বৃদ্ধি পায়, তখন ছোট ছোট সেই অঞ্চলে ভূমির ঢাল অনুযায়ী এরকম নালীর মতো সৃষ্টি করে, যেখান দিয়ে আমরা দেখতে পাই জল ক্রমাগতভাবে প্রবাহিত হচ্ছে এবং ওই অঞ্চলগুলোতে অল্প অল্প ক্ষয় সৃষ্টি করছে। এই ধরনের ক্ষয়কে আমরা বলবো রিল ইরোশন। আমরা ফিরবো আলোচনায়। আরো একজন দর্শক বন্ধু এসে গিয়েছেন আমাদের সঙ্গে। কে বলছেন? আমি দীপক বলছি। বলুন আপনার প্রশ্নটা। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে ইউএসডি এর মতে মৃত্তিকা শ্রেণী বিভাগ। আপনি সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন স্যার। আমি যেটা বলছিলাম, যেটা হচ্ছে রিল ইরোশন। তাহলে রিল ইরোশন হচ্ছে যখন আমার কোন পার্টিকুলারলি শিট ইরোশনের পর একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে সরু সরু নালিকা ক্ষয়ের মতো অংশে আমার মৃত্তিকা ক্ষয়টা হচ্ছে, এইটাকে রিল ইরোশন বলে। এবার আস্তে আস্তে রিল ইরোশনগুলো বাড়তে বাড়তে কি হয়, এই জায়গাগুলোতে গভীর ক্ষয়ের সৃষ্টি হয়। এবার গভীর ক্ষয়ের সৃষ্টি যখনই হচ্ছে, জায়গাগুলোতে পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে, মানে ক্ষয় করার জায়গাটা অনেকটা বেড়ে যাচ্ছে, তখন অনেকগুলো রিল ইরোশন এইভাবে ছোট ছোটোভাবে যুক্ত হয়ে একটা বড় গালি ইরোশন সৃষ্টি করে, যেটাকে বাংলায় বলা হয় গালি ক্ষয় বা গালি ইরোশন। এই শিট ইরোশন, রিল ইরোশন, গালি ইরোশন, এই প্রসেসের উপর, তিনটে প্রসেসের উপর ভিত্তি করে প্রাকৃতিক পদ্ধতিতে আমার মৃত্তিকা ক্ষয় ঘটে থাকে। এছাড়াও ধরো অপ্রাকৃতিকভাবে কিছু মৃত্তিকা ক্ষয় ঘটে থাকে, যেমন ধরো চাষাবাদ, অতিরিক্ত পরিমাণ যখন আমরা চাষাবাদ করি বা মাটিতে কর্ষণ করি, সেখানেও কিছু পরিমাণ মৃত্তিকা ক্ষয় ঘটে থাকে। বা অবৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করলে আমরা জানি যে সব জায়গায় ভূমির ঢাল সমান হয় না, পার্বত্য অঞ্চলে একরকম হয়, মালভূমি অঞ্চলে একরকম হয়, সমভূমি অঞ্চলে একরকম হয়। তো সব অঞ্চলে যখন ভূমির ঢাল পৃথকভাবে দেখা যায়, তো সেই অঞ্চলগুলোতে আলাদা আলাদাভাবে টেকনিক্যালি যদি চাষাবাদ না করা হয়, যেমন ধরো পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে আমরা ধরবো সমোন্নতি রেখা বরাবর চাষ, অর্থাৎ যে অঞ্চলগুলোতে এক
উচ্চতা বিশিষ্ট সেই অঞ্চলগুলোকে পরস্পর এক বেসিসে ধরে ক্যালকুলেশন করে যদি আমরা চাষাবাদ করি তখন সেটা সমোন্নতি রেখা বরাবর চাষ। ধাপ চাষ জিনিসটা কি, ধরো এরকম একটা উচ্চভূমি আছে, এর ঢাল অনুযায়ী যদি আমি চাষাবাদটা করি এইরকমভাবে, তাহলে কিন্তু মৃত্তিকা ক্ষয় অনেকটা রোধ করা যায়। ঠিক আছে, এইগুলো সমস্ত মিটিগেশন ওয়ে অফ সয়েল ইরোশন বা মৃত্তিকা যে ক্ষয় পাচ্ছে তার নিয়ন্ত্রণের উপায় হিসেবে এগুলো বিবেচিত। এবার ধাপ চাষের ক্ষেত্রে কি হচ্ছে, যখনই আমার জলটা একটা অংশে এসে পড়ছে তার ইন্টেন্সিটি লেভেল বা তার তীব্রতাটা কিন্তু কমে যাচ্ছে, কারণ সেই অঞ্চলে কিছুটা জল সঞ্চিত হয়ে তার পরবর্তী অংশে জলটা এসে পড়ছে। এতে কি হচ্ছে, মৃত্তিকাটা সরাসরিভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে না বা তীব্রভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে না। ধাপ চাষ না করে যদি সরাসরিভাবে ওখানে উল্লম্বভাবে বা ভার্টিক্যালি এগ্রিকালচারটাকে চালানো হতো, তাহলে মৃত্তিকাটা কিন্তু খুব দ্রুতই ক্ষয় পেয়ে যেত। কেন কি, কারণ প্রথম কথা বৃষ্টিপাত ডিরেক্ট এসে পড়তো, আর চাষাবাদের ফলে দীর্ঘদিন কর্ষণের ফলে বা জমি চাষের ফলে সেখানকার প্রোডাক্টিভিটি লেভেল এবং মাটির গুণাগুণ ক্ষমতাটাও হ্রাস পেত। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৃত্তিকা সৃষ্টির যে এই যে ক্ষয় যেটা হলো, সেই ক্ষয়ের যে মিটিগেশন ওয়ে বা তার যে প্রভাবগুলো আছে সেইগুলো। একটা তো বললাম সমোন্নতি রেখা বরাবর চাষ, ফালি চাষ এক ধরনের হয় বা স্ট্রিপ ফার্মিং এক ধরনের হয়। আচ্ছা, মৃত্তিকা যদি ক্ষয় খুব বেশি পরিমাণ হয় তাহলে তার যে প্রভাব সেইগুলো কিন্তু পরীক্ষায় আসে। যেমন ধরো প্রথম প্রভাব হচ্ছে আমাদের পরিবেশে ডিফরেস্ট্রেশন বা যেটা আমরা বলি বনভূমির পরিমাণটা কিন্তু আস্তে আস্তে হ্রাস পাবে। কারণ আমরা সবাই জানি যে মৃত্তিকা শিকড় বা উদ্ভিদের শিকড়গুলোকে আটকে রাখে। তো যদি মৃত্তিকাটাই ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তাহলে কিন্তু উদ্ভিদের যে মূল আশ্রয়স্থল বা তার যে বেস লেয়ার সেটাই কিন্তু আনস্টেবল হয়ে যাবে এবং প্রচুর পরিমাণ উদ্ভিদ কিন্তু আশ্রয়হীন হয়ে পড়ে যাবে এবং সেক্ষেত্রে বন্যার প্রকোপটা বাড়বে। আমরা জানি যত মৃত্তিকা স্টেবল হয় বা দৃঢ় সংবদ্ধ হয় তত মৃত্তিকা উদ্ভিদগুলোকে আটকে রাখে এবং সেক্ষেত্রে বন্যার প্রকোপ হ্রাস পায়। কিন্তু মৃত্তিকা ক্ষয়ের সাথে সাথে কিন্তু বন্যার একটা বড় সরল সম্পর্ক বা প্রপোর্শনাল রিলেশনশিপ আছে। এছাড়াও ধরো বিভিন্ন জায়গায় জলাভূমি ভরাট হয়ে যাবে, কারণ মৃত্তিকা যত বেশি ক্ষয় পাবে তার ইরোটেড মেটেরিয়ালসগুলো ছোট ছোট জলাভূমিতে গিয়ে সঞ্চিত হবে। এছাড়া কি আছে, এছাড়া হচ্ছে ভৌমজলের ঘাটতি বাড়বে, দূষণ বাড়বে। মৃত্তিকায় অনেক সময় কি হয়, বিভিন্ন ধরনের যে সয়েল পার্টিকেলস বা পলিউটসগুলো আছে সেগুলো আস্তে আস্তে বিভিন্ন ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা কিন্তু ডিকম্পোজড হয়ে যায়, সেইগুলো আস্তে আস্তে কমবে এবং পরিবেশে পলিউটসের পরিমাণ অনেক বেশি বা দূষণের পরিমাণ অনেক বেশি বাড়বে। এছাড়াও আমরা কিছু ইনডিরেক্ট কনসিকুয়েন্সেস দেখতে পাবো, যেমন বায়ুর স্বচ্ছতা হ্রাস পাবে, অন্যান্য পরিবেশগত প্রভাব দেখা যাবে, ভৌমজলের পরিমাণ আস্তে আস্তে হেরফের ঘটবে, আর সবথেকে বড় প্রভাব যেটা দেখা যায় গাছের পুষ্টিমূল্যের অপসারিত হবে। কারণ মৃত্তিকা হচ্ছে এমন একটা জায়গা যেখানে হিউমিফিকেশন ঘটে বা অন্যান্য যে পুষ্টিমূল্য যেগুলো গাছ প্রধানত সংগ্রহ করে সেই জায়গাটার পরিমাণ অনেক বেশি কমে যাবে। সব মিলিয়ে পরিবেশের ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এরপর কিছু শর্ট কোশ্চেন তোমাদের জন্য আমি বলে দিচ্ছি যেগুলো আসে, যেমন ধরো চিলেট, এগুলো হচ্ছে এক একটা টার্ম, এই মৃত্তিকার ভূগোলের এক একটা টার্ম। চিলেট হচ্ছে ধাতব ক্যাটায়নযুক্ত জৈব রাসায়নিক যে পদার্থ সেগুলো হচ্ছে চিলেট বলা হয়। 1 নম্বরের শর্ট কোশ্চেন চিলেট কাকে বলে এটা আসে। 2 নম্বর হচ্ছে ট্রানকেটেড প্রোফাইল বা কর্তিত স্তর, সেই জিনিসটা কি একটু বলে দিই, এটাও আসে। ধরো একটা অঞ্চলের মৃত্তিকায় 3টে স্তর আছে, এ, বি, আর। কোনো কারণে যদি ভূ আলোড়নের ফলে হোক বা এ স্তরটা যদি কোনো কারণে ক্ষয়প্রাপ্ত হয় তখন বি স্তরটা আস্তে আস্তে এ স্তরের ওপরে উঠে যায়। এবার বি স্তরটা যখন আস্তে আস্তে এ স্তরের উপর উঠে যায় তখন ওর স্টিপ লেভেল বা ওর যে তীব্রতা, ভূমির যে তীব্রতা বা ঢালটা অনেক বেশি বেড়ে যায়। বেড়ে যখন যায় তখন ওর ইরোশন লেভেল বা ইরোটেট হওয়ার ক্ষমতাটা অনেক বেশি বেড়ে যায়। তখন কি হয়, যে কোনো বৃষ্টিপাতের জন্য হোক, বায়ু প্রবাহের জন্য হোক, যে কোনো কারণে এই বিস্তরটা দ্রুত পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় এবং নিচের স্তরটা তখন আবার উপরের স্তরে উঠে আসে। অনেকটা মনে হয় একটা পার্টিকুলার
কেকের যদি 3টে লেয়ার থাকে, একটা লেয়ার কেটে দিলে পরের লেয়ারটা যেভাবে ওপরে উঠে আসে, ঠিক মাটির প্রোফাইলের বা মাটির স্তরের যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো, নিচের লেয়ারগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে। এইটাকে বলা হচ্ছে ট্রানকেটেড প্রোফাইল বা কর্তিত প্রোফাইল। এছাড়াও ধরো তোমাদের কিছু প্রশ্ন আসে, যেমন আঞ্চলিক মৃত্তিকা অনাঞ্চলিক মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো, পেডালফার পেডোগাল মাটির মধ্যে পার্থক্য লেখো, মাটির নিয়ন্ত্রকগুলো কী কী সেগুলো আলোচনা করো, যেমন ভূপ্রকৃতি, সময়, জীবজগৎ, এই বিষয়গুলো। আর এছাড়া মাটির ক্ষয়ের প্রাকৃতিক কারণ এবং অপ্রাকৃতিক কারণগুলি আলোচনা করো, মাটির ক্ষয়ের প্রভাবগুলি আলোচনা করো। এই যে ছোটো ছোটো কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো কিন্তু এই বছরের জন্য তোমাদের খুব ইম্পর্ট্যান্ট। আরেকটা জিনিস একটু মনে রেখো যে মাটির সৃষ্টির যে প্রসেস বা প্রক্রিয়াগুলি রয়েছে, যেমন ধরো ল্যাটারাইজেশন, পর্জোলাইজেশন, স্যালিনাইজেশন, এই প্রসেসগুলো কিন্তু 2 নম্বরের জন্য বা ওই 7 নম্বরের যে কোশ্চেনগুলো আসে তার পার্ট কোশ্চেন বা সাব কোশ্চেন হিসেবে আসতে পারে। এরপর আরেকটা কোশ্চেন নিয়ে আমরা একটু আলোচনা করি যখন সময় আছে, সেটা হচ্ছে মাটির স্তর আর মাটির মানে প্রোফাইল বা সয়েল প্রোফাইল আর হরাইজন্টাল প্রোফাইলের মধ্যে কি পার্থক্য। দেখো, স্তর হচ্ছে, আমি একটু আঁকি তাহলে ক্লিয়ার হবে। পার্টিকুলার যখন আমি অনুভূমিকভাবে একটা অংশকে, মাটির প্রোফাইলের একটা অংশকে অনুভূমিকভাবে বিশ্লেষণ করব, সেটা হয়ে যাবে আমার স্তর, মৃত্তিকা স্তর। আর যখন এই প্রত্যেক কটা স্তরকে, এ স্তর, বি স্তর, সি স্তর, আর স্তর, এই প্রত্যেক কটা স্তরকে উল্লম্বভাবে আমি একমাত্রিকভাবে দেখব, তখন সেটা হয়ে যাবে অবশ্যই একমাত্রিক। আর মৃত্তিকা স্তরটা কিন্তু ত্রিমাত্রিক বা 3 দিক থেকে আমি সেটাকে দেখতে পারি। তার বেদও কিন্তু পরিমাপ করা যেতে পারে বা তার বেসটাও পরিমাপ করা যেতে পারে। আর যখন 3 দিক থেকে আমি যখন ভার্টিক্যালি যেটা দেখব, সেটা আমার হয়ে যাচ্ছে মৃত্তিকা পরিলেখ। এছাড়া আরেকটা কোশ্চেন আসতে পারে তোমাদের, যে মৃত্তিকার উর্বরতা শক্তি এবং মাটির উৎপাদিতার মধ্যে পার্থক্য। সয়েল প্রোডাক্টিভিটি আর ফার্টিলিটি রেশিও দুটো কিন্তু এক না। ফার্টিলিটি রেশিও বাড়লেই যে প্রোডাক্টিভিটিটা বাড়বে তার কিন্তু কোনো মানে নেই। ফার্টিলিটি রেশিও মানে হচ্ছে মাটির মধ্যে যে পরিমাণ পরিপুষ্ট মৌলগুলো দরকার, সেই পরিমাণ পরিপুষ্ট মৌলগুলোর অনুপাত যথাযথভাবে আছে কি না, সেই বিষয়টা হচ্ছে সেই মাটির উর্বরতা শক্তি। আর উৎপাদিকা শক্তি হচ্ছে বা প্রোডাক্টিভিটি রেশিও হচ্ছে সেই মাটিটা কতটা ফসল উৎপাদন করছে বা কতটা ফসল উৎপাদনে সক্ষম হচ্ছে, সেই অনুপাতটাকে বোঝানো হচ্ছে। ঋতু পরিবর্তনের সাথে সাথে কিন্তু উৎপাদিতা শক্তির পরিমাণ হ্রাস পায় বা বৃদ্ধি পায়, কিন্তু মাটির উর্বরতা কিন্তু ঋতু পরিবর্তনের সাথে সাথে হ্রাস বা বৃদ্ধি পায় না। এছাড়াও কিছু তোমাদের ম্যাক্রো এলিমেন্টস, মাইক্রো এলিমেন্টস রয়েছে সয়েলের চ্যাপ্টারে, যেগুলো উদ্ভিদের আমরা জানি পরিপুষ্ট মৌল, সেগুলো একটু তোমরা দেখে নেবে। আর বগ মৃত্তিকা, এটা 2 বছর আগে শর্ট কোশ্চেন এসেছিলো যে বগ মৃত্তিকা বা বগ সয়েল কি। সবসময় মনে রাখবে যে বগ মৃত্তিকাটা দেখা যায় জলভূমি অঞ্চলে। এই কিছু স্পেসিফিক কোশ্চেন আমি দেখে এসেছিলাম যেগুলো তোমাদের সাথে আজকে ডিসকাস করব। যেমন তার মধ্যে এই যে বগ মৃত্তিকাটা বললাম, যে বগ সয়েলটা হচ্ছে জলভূমি অঞ্চলের সয়েল, যেখানে হাইড্রোমরফিক সয়েল বা হাইড্রোমরফিক প্রসেসটা অনেক বেশি অ্যাক্টিভ থাকে। এছাড়া CN রেশিও বা কার্বন নাইট্রোজেন রেশিও, সেইটা কি, সেটা হচ্ছে কোনো মাটিতে জৈব পদার্থে যখন আমার কার্বনের ওজন এবং নাইট্রোজেনের ওজনের অনুপাতটা থাকে, এই CN রেশিওটার উপর কিন্তু মাটির প্রোডাক্টিভিটি লেভেলটা ডিপেন্ড করে। যেমন ধরো কোনো মাটির CL রেশিও যদি 5:2 হয়, সেই মাটির যা প্রোডাক্টিভিটি লেভেল থাকবে বা উৎপাদিতা ক্ষমতা থাকবে, সেই মাটির রেশিও যখন 7:5 হবে, তার প্রোডাক্টিভিটি লেভেলটা অনেক বেশি বেড়ে যাবে। এই প্রোডাক্টিভিটি লেভেলের উপর ভিত্তি করে বিভিন্ন মাটিতে বিভিন্ন পরিমাণ শস্য উৎপাদিত হয়। তাই ধান বা প্যাডি ফার্ম যে মাটিতে হয়, বা ধরো জোয়ার বা বাজরা, এই ধরনের যে এরিড ফসল বা শুষ্ক অঞ্চলের ফসল, সেই ধরনের মাটিতে তৈরি হয় না। এছাড়া টপ সয়েল কি, এটা আসতে পারে। টপ সয়েল হচ্ছে, আমার প্রোফাইলটা আঁকাই আছে,
টপ সয়েল হচ্ছে সাধারণত মাটির ওপরে সবথেকে জৈব সমৃদ্ধ যে স্তর সেটাকে টপ সয়েল বলে। এই টপ সয়েলটা মূলত আমি এ লেয়ারটাকে বলতে পারি। কেন কি? কারণ এ লেয়ারটা এলিভেটেড হওয়ার আগে পর্যন্ত যাবতীয় যে খনিজ পদার্থ বলো বা পুষ্টিমূল্য বলো সেইগুলো কিন্তু সব এই লেয়ারে সঞ্চিত থাকে। তারপর যখন আস্তে আস্তে বৃষ্টিপাত হয় তখন ধৌত প্রক্রিয়ায় বা ইনফিল্ট্রেশন বা অনুস্রাবণ প্রক্রিয়ায় এ লেয়ার থেকে আস্তে আস্তে সেটা বি লেয়ারে স্থানান্তরিত হয়। কিন্তু তার আগে পর্যন্ত এ লেয়ারে কিন্তু মোটামুটি এই পদার্থগুলো সঞ্চিত থাকে, তাই এটাকে আমরা টপ সয়েল হিসাবে কনসিডার করতে পারি। আরেকটা কোশ্চেন আসে, সোলাম কি? আমি আগেও বললাম অনেকে লেখে এ বি সি, তিনটে স্তরকে মাটির একত্রে সোলাম বলে। এটা কিন্তু খুব ভুল, কারণ সি স্তরটা আমি আগেই বলেছি প্যারেন্ট রক বা বেস রক হিসেবে পরিচিত। তো বেস রক কখনো সোলামের মধ্যে আসতে পারে না। এ আর বি এই দুটো স্তরকে একত্রে সোলাম বলে। মৃত্তিকা বিজ্ঞানের জনক ডকুচেপকে বলা হয়, এটা একটা শর্ট কোশ্চেন। আচ্ছা, এছাড়া তোমাদের যে ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশান যেটা আছে আমি বলেছিলাম সেখান থেকে ছোটো ছোটো কোশ্চেন আসতে পারে। যেমন ধরো এক্সোডায়ামরফিক সয়েল, সেটা কি? এক্সোডায়ামরফিক সয়েল হচ্ছে যে মৃত্তিকায় জলবায়ুর প্রভাব সর্বাধিক। অর্থাৎ ঘুরিয়ে দেখো আমাদের জোনাল সয়েল বা আঞ্চলিক মৃত্তিকার কথাটা কিন্তু বলা হয়েছে। তাহলে আঞ্চলিক মৃত্তিকায় যেহেতু জলবায়ুর প্রভাবটা সবচেয়ে বেশি থাকে, তাই আঞ্চলিক মৃত্তিকার অপর নাম কিন্তু আমার এক্টোডায়ামরফিক সয়েল। এছাড়া ধরো হাইড্রোমরফিক সয়েল হচ্ছে জলাভূমির যে মৃত্তিকা তার অপর নাম। ঠিক আছে, এই ধরনের মৃত্তিকা বা এই ধরনের ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশান যেগুলো রয়েছে সেগুলো থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। রেনজিনা, এটা আরেকটা শর্ট কোশ্চেন আসতে পারে। দেখো, রেনজিনা হচ্ছে চুনাপাথর থেকে সৃষ্ট ধূসর বর্ণের যে মৃত্তিকা। আমি একটু আগে একটা কোশ্চেন পেলাম যে চুনাপাথরযুক্ত অঞ্চলে কোন ধরনের মাটি সৃষ্টি হয়, সেই উত্তরটা কিন্তু রেনজিনা। রেনজিনা কি? অ্যাকচুয়ালি চুনাপাথরে আমরা জানি যে ক্যালসিয়ামের পরিমাণটা অনেক বেশি থাকে, ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বা সোডিয়ামের পরিমাণটা অনেক বেশি থাকে চুনাপাথরযুক্ত অঞ্চলে, যেখানে আমার কাস্ট অঞ্চল বা CaCO3 রিয়াকশন অনেক বেশি হয় এবং কার্বনিক অ্যাসিড তৈরি হয়। তো ওই অঞ্চলে যে ধূসর বর্ণের মৃত্তিকা পাবো সেটাকে আমরা বলবো রেনজিনা। মোর, পর্জল মাটিতে সৃষ্ট জৈব স্তর যেটা একদম টপ সয়েলে দেখা যায়, মানে পর্জলাইজেশন প্রক্রিয়ায় যে পর্জল মাটি সৃষ্টি হয় তার উপরের যে স্তর সেটাকে কিন্তু বলা হয় মোর। জোন অফ এলিভেশন তোমরা জানো। আর লাস্ট আমি যে বিষয়টা নিয়ে একটু আজকে আর সময় খুব কম আলোচনা করার ইচ্ছা ছিল সেটা হচ্ছে ভ্যান ট্ হফের সূত্র। আমি এটা আগেও বলেছি, ভ্যান ট্ হফের সূত্রটা হচ্ছে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে রাসায়নিক যে তাপমাত্রা বা রাসায়নিক বিশ্লেষণ বা রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ যেটা বেড়ে যায় সেইটাকে উনি প্রথম ডিসক্লোজ করেন এবং সেটাকে ভ্যান ট্ হফের সূত্র বলা হয়। এই উপর ভিত্তি করে জৈব রাসায়নিক আবহবিকারটা অনেক বেশি হয়, কারণ আমরা জানি জৈব রাসায়নিক আবহবিকারটা মাটি সৃষ্টিতে কেন ইম্পর্টেন্ট। উদ্ভিদের যে বেস রুটস সেটা কিন্তু আস্তে আস্তে মাটির যত গভীরে প্রবেশ করবে মাটির মধ্যে এআরসি ইন্টারাকশানটা তত বেশি হবে। আস্তে আস্তে নিচের অংশের মাটির উপাদান এবং উপরের অংশে বা টপ সয়েল এলিমেন্টস অফ সয়েল তাদের মিক্সচারটা তত বেশি হবে এবং সেই মাটি অনেক বেশি সমৃদ্ধশীল হবে। তো এইভাবে আস্তে আস্তে বিভিন্ন অঞ্চলের বেসিসে এক একটা মাটি সৃষ্টি হয় এবং তার বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা হয়ে থাকে। তাহলে আজকে সময় মনে হয় প্রায় শেষের দিকে এবং স্বাভাবিকভাবেই যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম উচ্চ মাধ্যমিকের ভূগোলের মৃত্তিকা যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম এবং যারা দর্শক বন্ধুরা রয়েছেন যারা প্রশ্ন করেছিলেন স্যার চেষ্টা করেছেন তাদের প্রশ্নের উত্তর দেবার এবং সেক্ষেত্রে যারা এই আমাদের অনুষ্ঠানটা এখনও পর্যন্ত ভাবছেন যে কোথায় কি মিস করে গেছেন, তো সেক্ষেত্রে খুব ছোট করে স্যার আপনার কাছে জানতে পারি একটু সাজেশন দিয়ে দেন যে একদম পার্টিকুলার যে কোন বিষয়টার উপর খুব বেশি জোর দেওয়া উচিত।
ওভারঅল দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম, আমি সবকটা টপিকই যতটা পারলাম ছুঁয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলাম, যাতে তোমাদের ওভার থ্রু একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয়। এছাড়াও ধরো মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া, যদি এই চ্যাপ্টারটার উপরে আমি ফোকাস করি, তাহলে মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াগুলোর উপর জোর দেবে। জিওগ্রাফিতে পার্থক্য খুব বেশি আসে, ধরো আমি যেগুলো পার্থক্য বললাম, ইলুভিয়েশন। একজন দর্শক বন্ধু এসে গিয়েছেন। হ্যাঁ। হ্যালো, কে বলছেন? আপনার প্রশ্নটা বলুন। আপনার কথাটা অস্পষ্ট আসছে। আর অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যান্ত্রিক ত্রুটির জন্য আমরা ওনার কথাটা শুনতে পেলাম না। আচ্ছা, যে বিষয়টা আপনি বলছিলেন। হ্যাঁ, পার্থক্যগুলো একটু ভালো করে দেখবে। যেমন ধরো পেডোকাল মাটি, পেডালফার মাটি, জোনাল, অ্যাজোনাল, ইন্ট্রাজোনাল মাটির মধ্যে পার্থক্য, বা সয়েল প্রোডাক্টিভিটি অ্যান্ড সয়েল ফার্টিলিটির মধ্যে পার্থক্য, কিংবা ধরো আমাদের যে স্তর, মৃত্তিকা স্তর আর মৃত্তিকা প্রোফাইল, এই পার্থক্যটা খুব বেশি আসে। এই পার্থক্য কয়েকটা দেখবে। ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন অফ সয়েল, এইটা একটু তোমরা দেখে রাখবে, যেখান থেকে শর্ট কোশ্চেন আসে। টার্মিনোলজি অফ পেডোলজি, যেমন ধরো এই যেগুলো বললাম, মর, তারপর হচ্ছে চিলেট, এই ধরনের যে শব্দগুলো, এগুলো একটু তোমরা ভালো করে দেখার চেষ্টা করবে। আর যেটা আসে ব্রড কোশ্চেন হিসেবে, সয়েল প্রসেসেসগুলো। একেবারে স্বাভাবিকভাবেই আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম, মৃত্তিকা, সেটা যারা বন্ধুরা রয়েছেন তারা নিশ্চয়ই অনেকটা সুফল পেয়েছেন। এছাড়াও ইউটিউবে বা ফেসবুকে এই অনুষ্ঠানটা আপনারা পুনরায় দেখতে পারেন। আজকের মতো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর অবশ্যই ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সিটিভিএন।